দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আপনারা নিশ্চয়ই জানেন, চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন, গত 12ই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তিনি গত 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং আজ বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আমরা এই সার্বিক বিষয় এবং দেশের পরিস্থিতি, এইসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন চট্টগ্রামের একজন সিনিয়র সাংবাদিক এবং চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনওয়াজ রিটন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং দেশের বাইরে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতে একটু যেতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওসমান হাদীর জন্য আজকে লাখ লাখ মানুষের ঢল তার জানাজায় ঢাকায়, এবং এটা সম্ভবত স্মরণকালের সবচেয়ে বৃহত্তম একটি নামাজি জানাজা হয়েছে দেশে। এটার বাইরে এই যে ওসমান হাদীকে কেন হত্যার শিকার হতে হলো, আপনার এই জায়গায় আপনার অভিমতটা দিয়ে আমরা একটু শুরু করতে চাই। হাদীকে কেন হত্যা করা হলো অথবা হাদীর মতো মানুষরা কেন খুন হন, সেটি আসলে অনেক বেশি লম্বা এবং মনস্তাত্ত্বিক আলোচনা আছে, নানা রকম আলোচনা হতে পারে। তবে আমি শুরুতেই বলি যে আসলে আমরা এই অনুষ্ঠানটা করছিলাম আমি প্রসঙ্গ চট্টগ্রাম নামে, যেখানে হাদী আসলে চট্টগ্রাম নয়, প্রসঙ্গ বাংলাদেশ হয়ে গিয়েছে। আসলে চট্টগ্রাম নয়, যত বাংলা ভাষাভাষী মানুষ, যত পৃথিবীর আসলে অন্যান্য ভাষার মানুষের জন্য আসলে হাদী একটা প্রসঙ্গ, আমাদের জন্য এই মুহূর্তে বড় প্রসঙ্গ। এই কারণে আসলে আজকে এই শব্দটি, এই প্রসঙ্গটি অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি সময় উপযোগী। হাদীকে কেন হত্যা করা হলো সেটি আসলে আমি বললাম না, স্পেসিফিক কোনো উত্তর আমার মতো বলা, আপনার মতো বলা হবে। কিন্তু একটি কথা ঠিক যে জীবিত যে হাদী ছিল সে যতটা জনপ্রিয় ছিল, মৃত অথবা শহীদ হাদী যেভাবেই বলি, অথবা অনুপস্থিত যে শারীরিক যে অনুপস্থিত হাদী, সেটি অনেক বেশি জনপ্রিয় আমার কাছে মনে হয়, এবং অনেক বেশি শুধু জনপ্রিয় নয়, অনেক বেশি আবেদনময়। আজকে আমি প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছিলাম যে হাদীকে আমরা আসলে বিদায় জানাতে আসিনি, হাদীর কাছে শপথ নিতে এসেছি। আমরা যে মুক্ত বুদ্ধি চর্চার চেতনার কথা বলি, আমরা যে বাক স্বাধীনতার কথা বলি, আমরা যে গণতান্ত্রিক চর্চার কথা বলি, সেই কথাগুলো যেন আমরা সঠিক পথে থাকতে পারি, সেটির জন্য হাদীর সামনে আমরা শপথ নিতে এসেছি। আমি এই কথাগুলো আমাকে খুব বেশি টাচ করেছে। আমি খুব বেশি আসলে সারাদিনই মন খারাপ ছিল, আমার না, আসলে আপনারও নিশ্চয়ই ছিল, অথবা যারা মানুষ আছে, যে হাদী কেন হত্যা হবে। আপনি হাদীর আচরণের মধ্যে দেখবেন অনেক বেশি উগ্রতাকে কিন্তু বলতে পারবেন না। আমি যেটি বলছিলাম শুরুতে, যে মৃত হাদী অথবা জীবিত হাদীর চেয়ে যে অনেক বেশি শক্তিশালী, তার মৃত্যুর পরে তার সমস্ত অডিওগুলো আবার নতুন করে মানুষের সামনে আসছে। তার কবিতা, সেই মানে একদম প্রফেশনাল একজন আবৃত্তিকারের মতো নজরুলের সেই উন্নতম শীর্ষে যেভাবে বলছিল, আমার কাছে হাদী কিন্তু নিজেও একজন কবি ছিলেন, কিন্তু তিনি লিখতেন, তার অনেকগুলো এরকম প্রতিভা আছে। কিন্তু এটি বলছিলাম যে তার মানে শহীদ হওয়ার পরে তার যে মানুষের মধ্যে যে ব্যাপ্তি, তাকে নিয়ে চর্চা, আপনি নিশ্চয় বলবেন না তার কোনো অনেক জুলাই যোদ্ধার কথা আমরা শুনি, যে নৈতিক স্কলারের কথা শুনি, হাদী সম্পর্কে একটি কোনো মেসেজ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি, তাকে সেটি স্পর্শ করেনি। অথচ জুলাই যোদ্ধাদের যে সারির কথা বলা হয়, সম্মুখ সারি, মধ্য সারি, অথবা ওই অত বেশি জনপ্রিয় নেতা, অত বেশি ক্যারিসমেটিক লিডার সে কিন্তু ছিল না। কিন্তু আজকে হাদী সাধারণ মানুষের একটা প্রতিকৃত হয়ে উঠেছে। এই কারণে আসলে এইসব প্রতিকৃতগুলোকে, এইসব বারুদগুলোকে আসলে থামিয়ে দেওয়ার চেষ্টা হয় নানা জায়গা থেকে। যারা সেখান থেকে বেশি লাভবান হয় তারাই নিশ্চয়ই সেই কাজটি করেছেন। যারা ঘোলা পানিতে মাছ শিকারের কথা বলি, যেটা রাজনৈতিক কথার মতো, আসলে আমি বলি যে এইসব ক্ষণজন্মা পুরুষগুলো বেশি দিন টিকে না, এটাই আসলে প্রমাণ। আর একটা হাদীকে দিয়ে এটা প্রমাণ হলো। হাদী আসলে এই কারণেই হত্যা হয়েছে, কারণ হাদীর এরকম বিকাশমান হাদীকে যারা অন্ধকারের মানুষ, যারা এরকম বিপদগামী মানুষ জনগোষ্ঠী, তারা আসলে দেখতে চায় না। সেই কারণে হাদীকে খুন হতে হয়েছে এবং হাদীকে আসলে শহীদ হতে হয়েছে। তবে এটা নিশ্চিত যে আমি আবারও বলি যে মৃত হাদীর চেয়ে, জীবিত হাদীর চেয়ে আমাদের শহীদ হাদী অনেক বেশি জীবন্ত, অনেক বেশি আবেদনময়। এবং আজকে আপনি নিশ্চয়ই শুনেছেন যে জানা যায় তার বড় ভাই একটি কথা খুব ক্ষোভের সাথে বলেছেন যে আমাদের খুব বেশি কোনো চাওয়া পাওয়া নেই,
আমাদের পরিবারের সবচেয়ে ছোট ভাইটাকে আমরা হারিয়ে শোকাহত। এটার চেয়েও বড় বিষয় হচ্ছে আমরা দেখলাম 12ই ডিসেম্বরের ঘটনার পরে হাদিকে যারা হত্যা করেছে তারা উধাও, তাদের খুঁজে পেল না। রাষ্ট্র বললেন বা আমরা সরকার বা কর্তৃপক্ষ যারা বলেন তারা ধরতে পারলো না। মানে ওনার বক্তব্য হচ্ছে যে আমরা হয়তো আমার ভাইকে হারিয়েছি, এখন আমাদের একটাই চাওয়া, আমাদের অন্য কোনো চাওয়া নেই যে আমার ভাই হত্যার বিচার হোক। কিন্তু তার ক্ষোভের জায়গা যেটা যে হাদি হত্যাকারীরা মুহূর্তে উধাও হয়ে গেল। আমরা আসলে আপনি ঠিকই উনি বলেছেন যে আসলে আমরা দেখি যে ছোটখাটো কোনো একটা ঘটনা ঘটতে যেরকম করে আলটিমেটাম উল্টো দেয় সরকার থেকে, এখন মানুষকে আলটিমেটাম দিতে হচ্ছে 36 ঘন্টা 24 ঘন্টা। এগুলো আসলে একটা খুব ফানি হয়ে গেছে যে আজকেও দেখলাম যে 24 ঘন্টা একটা আলটিমেটাম দিলাম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটি শুনেন কিনা, সেটা শুনলে সেটা কার্যকর করেন কিনা, আসলে এরকম ধরে নেন কেনা যায়, এরকম তো দেয়। এরকম হাদির ভাই যে কথাটি বলেছেন যে তাদের কোনো আসলে কোনো কিছু নাই, এখানে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ টাকা দেওয়া এগুলো আসলে তারা মুখোপিকে নয়, এবং এটা হাদির চরিত্রও কিন্তু ছিল। আপনি দেখবেন হাদির চলাফেরা একটা আদর্শের চেতনার জন্য লড়াই। হ্যাঁ, হাদির চলাফেরাগুলো একটু দেখবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এখন বেশি আমরা অনেক বেশি দেখছি। আগে হয়তো আমরা আসলে তাকে অত বেশি চিনতামও না, এখন যেভাবে চিনছি যে তার চেতনার মধ্যে সে বলছিল যে আমাকে এমন একটা মৃত্যু দিও, মানে কবি নজরুল ইসলামের যে কবিতার মতো, সে যেমন উন্নত মমশির বলছিল, কবি নজরুল একটা কবিতা আছে যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এরকম করে একটা গান, তার আবেদন, মানে হাদিও যেন তার জীবনের যে পরের অংশগুলো সে বলে গিয়েছিল, উইশ করেছিল, এবং সেভাবেই যেন হয়েছে। সে একটা শহীদের মৃত্যু চেয়েছিল। শহীদের মৃত্যু এর চেয়ে মানে কত বেশি ইয়া হলে আসলে শহীদের মৃত্যু হয়। এত বড় জানাজা পাওয়ার আমি বলি যে মানুষের সৌভাগ্য সবার হয় না। বড় বড় অনেক বড় বড় লিডার যারা দীর্ঘদিন মানুষের সেবা করেছেন, এরকম হাদিকে আমরা তো আসলে খুব বেশি দিন পাইওনি। হাদির সার্ভিসটা আসলে আমরা বললাম না, সে একজন ফেসবুকে লিখছিলেন যে হাদি 8 আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চেয়েছিলেন, সে বাংলাদেশের প্রার্থী হয়েছেন এখন, মানে বাংলাদেশের মুখপত্র হয়ে উঠছেন। সামান্য একটি সংসদীয় এলাকার মধ্যে তার সীমাবদ্ধতা নেই তার আবেদন। তো আসলে হাদির ভাইয়ের সেই আক্ষেপটা যথার্থই, সে এবং তার পরিবারের যে চেতনা, তার পরিবারের যে ধরন, হাদির যেটি ছিল সেটাই অনেকটা এরকমই, যে হাদিরা আসলে কোনো কিছু প্রাপ্তির জন্য করেননি। হাদির আপনি পোশাক যদি দেখেন, প্রতিটি জায়গায় তার চলাফেরা যদি দেখেন, আমরা তো এখনও দেখি যে অনেক জুলাই যোদ্ধার কথা বলে, তাদের যে চলন বলন, তাদের যে শান শৌকত, তার মানে ছিটে ফোটা ছিল না হাদির মধ্যে। অসম্ভব সাধারণ একজন গ্রাম্য ছেলে, যেরকম আমরা বলি যে খুব মানে সরল, এবং কথাগুলো আপনি খেয়াল করবেন তার কিছু মানে ব্যাড শব্দ অনেক বেশি সোশ্যাল মিডিয়া, অনেক বেশি নেটিজেনদের কাছে এরকম বুলিং এর শিকার হয়েছে, কিন্তু সেটি কিন্তু খুব সরলভাবে তার উক্তি, সেটা পরবর্তীতে সেটা কারেকশনও করেছে এবং দোষ স্বীকার করেছেন, বলেছিলেন যে একজন খুনিকে আসলে যেটা বলা যায় সাধারণ মানুষকে সেটি বলা যায় না। তার সরলতা, তার যে জীবনযাপনের ধরন, একদম থ্রু অনেস্ট একটা লাইফ, এই কারণে আসলে হাদি অনেকের কাছে গ্রহণযোগ্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকার বক্তব্য শুনছিলাম একটু আগে সোশ্যাল মিডিয়ায়, অনেক তিনি প্রত্যেকটা উপদেষ্টাকে ধরে ধরে বলছিলেন, যে মাননীয় প্রধান উপদেষ্টার কথা বলছিলেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলেন, আসিফ নজরুল স্যারের কথা বলছিলেন, প্রত্যেকটা ধরে ধরে বলছিলেন যে মানে হাদিকে আপনারা রক্ষা করতে পারেননি কেন, ব্যর্থতা কোথায়, হাদিকে রক্ষা করার পরে খুনিদেরকে কেন রক্ষা করতে পারেননি। সেটি আসলে তার বড় ভাইয়ের শুধুমাত্র দাবি তা নয়, সামনে যেন আর কাউকে হাদি হতে না হয়। যে সমস্ত লোকগুলো, আমার আপনার সাথে তো মতের অনেক মিল, কিন্তু আমরা কি একজন খুন করে ফেলবো? আমার সাথে আপনার মতের মিল, আমরা যেমন অনেক বেশি ধর্ম বিশ্বাস করে এরকম ব্যক্তি থাকেন, তাদেরকে খুন করে ফেলাটা কি মত থাকবেই? সেটাই তো আসলে বিউটি অফ ডেমোক্রেসি, আমরা যেটা বলি, যেটার জন্য আমরা লড়াই করছি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে কথা চলবো, আমাদের মতের মিল থাকবে, আমরা আস্তিক থাকবো, নাস্তিক থাকবো। গায়ে হাত তোলা, মেরে ফেলা, এটা কোনো সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। তবে যেটি হতাশার কথা সেটি হলো, হাদির ভাই যথার্থই বলেছেন যে তাদের কোনো চাওয়া নাই। হাদির ভাইয়ের মতো আমি অথবা আমরা পুরো বাংলাদেশ বলতে চাই, আমাদের কোনো চাওয়া নাই আমরা যেন আর হাদিকে এরকম হাদির মতো মানুষকে না হারাই, এবং হাদির হত্যাকারীদের দ্রুত যেন বিচার করা হয়। আমি ধরেন সোশ্যাল মিডিয়া অথবা যে গণমাধ্যমে যে ইলেকট্রনিক যে ডিভাইসের কথাগুলো বলা হয়, যে তার খুনিদেরকে ধরার জন্য নানা রকম আমরা ট্রেক দেখি, বিভিন্নজন সরকারের বাইরের ব্যক্তিরা গিয়ে তার ট্রেকিংগুলো করছে, সে কোথায় যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে কিনা আসে, কিন্তু আমাদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আমাদের করিতকর্মা যারা গোয়েন্দা সংস্থা বলেন, তাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আপনি কোনো কিছু বলতে পারবেন না দৃশ্যমান। তো সেটি কেন? আমরা তো আসলে আপনাকে বলতে চাই না, অথবা আপনি কেউই বলতে চায় না যে ভাই তাকে এখন ধরে ফেলেন, জিনিসটা এরকম না, কিন্তু তাকে আইডেন্টিফাই করেন, আপনাদের প্রচেষ্টাটা দৃশ্যমান হোক, সে দেশের বাইরে কি দেশের ভিতরে, সেটাও তো সরকার থেকে স্পষ্ট করে কিছু বলা হয় নাই। এবং একটা বিষয় হচ্ছে যে আমরা
দেখলাম এই যে হাদিকে গুলি করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আসলে সোশ্যাল মিডিয়ায় যারা গুলি করেছে তাদের চেহারা, তাদের ছবি কিন্তু ছড়িয়ে পড়েছিল। তারপরও আসলে তাদের পালিয়ে যাওয়া, এইটা কেমন? এটা সবসময়ই তো এরকম হয়, অপরাধ কোনো ঘটনা যখন ঘটে অপরাধের নিশ্চয়ই মানে তখন কি প্রশাসন চাইলেই পারতো না যে আসলে একটা জাল বিস্তার করা, আসামিদের ধরার জন্য আমরা কত রকম প্রচেষ্টা দেখেছি এর আগে? আমার কাছে মনে হয় আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের কাছে এটা খুব স্পষ্ট হয়। একটা যখন মৃত্যু হয় আমার কাছে অথবা ভুক্তভোগীর কাছে সেটি একটা মানে যতটা বেশি আবেদনময়ী, আমার নিকট কেউ মারা গেলেন, আমার ভাই, আপন বোন অথবা কেউ, অথবা আমার সহকর্মী, কিন্তু আমার কাছে মনে হয় না তাদেরকে অতটা বেশি টাচ করে। এই ব্যাপারটা এত বড় ঘটনা, আমার কাছে মনে হয় এটা রিয়েলাইজ করতে গিয়েই অনেক সময় লেগেছে যে গোয়েন্দা সংস্থা বলেন অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর, না হলে এত অল্প সময়ের মধ্যে সে একদম ব্ল্যাক আউট হয়ে যেতে পারতো না। সে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে, মোটরসাইকেল ধরলো, তারপর আরেকটা জায়গায় গেল, সর্বশেষ যে রায়ের বাজারে অবস্থানের কথা বলা হলো, তারপরে বলা হলো যে তিনি মহারাষ্ট্রে অবস্থান করছেন, আমাদের পার্শ্ববর্তী দেশে। এই যে বড় একটা ঘটনা, এই সময়ের মধ্যে বসে থাকার কথা না। ওই যে বললাম তাদের কাছে একটা হয়তো শঙ্কাই হয়। আমরা প্রতিদিন যেমন দেখি যে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেল, চিটংয়ে একজন, রাজশাহীতে একজন, ঢাকায় একজন, সব কিছু মিলে আমরা ছোট্টটা লাইন দিই, আমাদের কাছে একটা সংখ্যায়। আমার কাছে মনে হয় এই হাদিও তাদের কাছে একটা সংখ্যায় ছিল একটা সময় পর্যন্ত, যে কারণেই খুনিরা খুব বেশি দ্রুত ঘটনাস্থল থেকে, তাদের বলয় থেকে বেরিয়ে যেতে পেরেছে। নিশ্চয় আমরা এটা নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম শরীফ ওসমান হাদি হত্যা এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এই পর্যায়ে একটু যেতে চাই ঢাকার শাহবাগে। আপনারা নিশ্চয়ই জানেন সেখানে কিছুক্ষণ আগেও ইনকিলাব মঞ্চের ডাকে সেখানে সমাবেশ হয়েছে এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এখন আমরা সেখানকার পরিস্থিতি একটু দেখে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি একটু জানান আমাদের? কামাল, এই মুহূর্তে দেখছেন যে শাহবাগ যে জনসমাগম ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এখন থেকে ঠিক 1 ঘন্টার বেশি সময় আগে, এবং ঠিক 5:15 এখান থেকে সবাই চলে গেছেন। এবং তারা যাওয়ার আগে কিন্তু আলটিমেটাম দিয়েছেন। তারা বলেছেন যে 24 ঘন্টার মধ্যে যদি হাদি হত্যাকাণ্ডের ঘটনায় যে বা যারা জড়িত, এর নেপথ্যে যারা রয়েছেন এবং যাদের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড হয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এবং এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে এই 24 ঘন্টা আলটিমেটামের আগে যে 172 ঘন্টা তারা বলছেন, সেই 172 ঘন্টার মধ্যে সরকার কি করেছে এবং কি ব্যবস্থা নিয়েছে সেটির বিষয়ে তারা ব্যাখ্যা চেয়েছেন সরকারের কাছে। সেই ব্যাখ্যাও 24 ঘন্টার মধ্যেই তাদেরকে দিতে তারা বলেছেন। যদি এই ব্যাখ্যা এবং তাদের যে দাবি যে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার, এসব পূরণ না হলে তারা আগামীকাল ঠিক 5:15 এই শাহবাগ চত্বরে তারা এসে হাজির হবেন। আপনি জানেন যে গতকালও কিন্তু এখানে তারা হাজির হয়েছিলেন, তারা বিক্ষোভ করেছিলেন হাদির মরদেহ যখন ঠিক আসছে তখন। এবং আপনি জানেন যে এখানে তারা জড়ো হয়েছেন এবং এই চত্বরের নাম কিন্তু হাদি চত্বর হিসেবে রাখার দাবি তারা করেছেন। আমাদের কাছে নতুন একটি তথ্য রয়েছে, সেখানে যে হাদি হত্যা মামলায় মূল আসামি যে ফয়সাল করিম, তার স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার আদালত। এবং এর বাইরে যেসব আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের দাবি এই বিক্ষোভ স্থল থেকে করা হয়েছে। কামাল। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদেরকে ঢাকা শাহবাগ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজকে ওসমান হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামেও নানা ধরনের বিক্ষোভ হয়েছে, মশাল মিছিল হয়েছে এবং সমাবেশ হয়েছে এবং তার গায়েবানা জানাজা হয়েছে। সেসব কর্মসূচিতেও হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। আমরা আবারও একটু আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ লিটন। শাহনেওয়াজ লিটন, আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম, আপনি নিজেও বলছিলেন যে জীবিত হাদির চেয়ে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে এই যে হাদি যে ইনসাফ
প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন বা তার জীবন উৎসর্গ করেছেন, সমাজে একটা সাম্য প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন, তার এই মৃত্যুর মধ্য দিয়ে তার এই ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন বা এই ডাক, এই চেতনা নতুন একটি মাত্রা পেল? নিঃসন্দেহে সেটি বলা যায়। ইনসাফ প্রতিষ্ঠার কথা বলছিলেন, আমরা যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলি, 24 জুলাইয়ের যে চেতনা ছিল সেটি তো মূলত তরুণদেরকে, নারীদেরকে, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে এক কাতারে নিয়ে এসেছিল, সেটাই তো হাদির চেতনা ছিল। তো মাঝখানে আসলে আমরা যেটা হয় যে কখনো কখনো আন্দোলন থেকে আমরা সরে যাই, আমাদের সেই চেতনাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থাকার পরে আমাদের ভাটা পড়ে, আমাদের মধ্যে নৈতিক স্খলন হয়, আমরা নানা সুবিধা ভোগের দিকে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেওয়ার দিকে আমাদের ঝোঁক থাকে, আমরা কোথায় নিজেদেরকে প্রতিষ্ঠা করব এই সব চিন্তার মধ্যে গিয়ে কিন্তু আমরা হারিয়ে যাই। এরকম আসলে যখন সংকট আসে তখন আবার মানুষ যুদ্ধবদ্ধ হয়। আমরা যেভাবে বলি যে সংকট একটা মানে সম্ভাবনার তৈরি করে, হাদি হত্যার মধ্য দিয়ে আসলে সেই যুদ্ধবদ্ধতা আবার সবার মধ্যে যে ঐক্যবদ্ধতা সেটিই তৈরি হলো। আজকে চট্টগ্রামে আমরা যদি বলি যে চট্টগ্রামে আজকে লালদিঘির ময়দানে যে হঠাৎ করে যে আয়োজন করেছেন তারা, যে গায়েবারা যারা যা অসংখ্য মানুষ হয়েছে, একটু আগে যে বিপ্লব উদ্যানে নাসিরাবাদে সেখানে যে মশাল মিছিলটা হয়েছে অনেক ব্যাপক সমাগম ছিল। ঢাকায় যে আমরা দেখছিলাম টেলিভিশনে ঢাকার যে সমাবেশগুলো হয়েছে, ঢাকায় যে জানাজা হয়েছে, এত বড় জানাজা আমাদের দেখায় হয়নি। হয়তো আমরা সবগুলোতে দেখবো তা তো না, কিন্তু এত বড় জানাজা টেলিভিশনে অথবা সামনাসামনি তো দেখিনি, টেলিভিশনেও এত বড় জানাজা আমরা দেখিনি। এটি আসলে প্রমাণ করে আমরা আসলে আমাদের মনের ভিতরে যে জিনিসগুলো থাকে, সুপ্ত বাসনা, আমাদের যে শুভ চিন্তাগুলো থাকে, এগুলো কোনো কোনো ঘটনার মধ্য দিয়ে সেগুলো কিন্তু আমাদেরকে সবাইকে এক করে। আপনি যেটা বলছিলেন যে অনেক বেশি বেগবান হবে, নিঃসন্দেহে 24-এর যে চেতনা ছিল মাঝখানে হারিয়ে গিয়েছিল। আমার কাছে মনে হয় 1-1.5 বছরের মধ্যে সবাই আবার বিচ্ছিন্ন হয়ে গেছিল, যার যার করে নির্বাচনের সামনে হাওয়া আসছে, সবাই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অথবা নানা ইস্যুতে অনেক বেশি মতভেদ দেখা দিচ্ছিল। বাট হাদি ইস্যুতে আবারও সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে আমি অসংখ্য নারীদেরকে দেখেছি, অসংখ্য বয়স্ক নারীদেরকে আমি দেখেছি, অসংখ্য শিক্ষিকা আজকে হাদির জানাজায় কাছাকাছি। তারা তো আমাদের ধর্ম মতে তো মহিলারা জানাজা পড়েন না, কিন্তু জানাজার আশেপাশে অনেক কাতারে এবং কাছাকাছি জায়গার মধ্যে অনেক আমি নারীকে দেখেছি। এটি আমি 24 পরবর্তী কোনো আন্দোলন সংগ্রামে এত ব্যাপক হারে দেখিনি। এটি আসলে তারা বলছিলেন যে আমরা আসলে কোনো দলের হয়ে আসিনি, আমি একজন মা হিসেবে এসেছি। আমি কয়েকটি অনেক বেশি মর্মস্পর্শী এবং টাচি কথাবার্তা তারা বলছিলেন যে আমি একজন মা হিসেবে এসেছি, যে হাদি হত্যার বিচার, আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি আমাদের হাদি যে রেখে গেছেন যে ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইটা আমি এগিয়ে নিতে চাই। আমি সেই অসংখ্য, আপনি সোশ্যাল মিডিয়া এখন ভরে গিয়েছে, যে কোন দলের আমি জানি না, কোন মতের আমি জানি না, কিন্তু তাদের সবার মধ্যেই এই যে সহিষ্ণুতা, মানে আপনি কথা বলবেন আমি তাকে গলা চেপে ধরবো, এই যে মানসিকতা, সেখান থেকে বেরিয়ে আসার যে একটা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আবারও স্পষ্ট হচ্ছে এবং এই সংখ্যাগুলো আবারও যুদ্ধবদ্ধ হচ্ছে। এটিকেই প্রমাণ করে যে আপনার সেই প্রশ্ন যে আসলে আমি শুরুতেই যেটি বলছিলাম যে মৃত হাদি চেয়ে জীবিত হাদি অনেক বেশি জীবন্ত, অনেক বেশি আবেদনী। নিশ্চয়ই আমাদেরও আশা যে হাদির হত্যাকারীরা খুব দ্রুত গ্রেপ্তার হবে এবং সমাজে তার যে আদর্শ, তার যে স্বপ্ন, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং একই সঙ্গে হাদির পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং দর্শক যারা এতক্ষণ দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।